এরশাদকে পল্লীবন্দী উপাধি দিয়ে ভোটাধিকার না পাওয়ার কারণে তাকেও এই দেশ থেকে তাড়িয়ে দিয়েছিল, তার দলকে নিশ্চিহ্ন করে দিয়েছিল। অতএব আপনারা বিগত দিনের ইতিহাস মাথায় রেখে আপনারা সামনের দিনগুলো চলার চেষ্টা করেন। অতি দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন এবং নির্বাচন দিয়ে নির্বাচিত সরকার, আমাদের নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে আপনারা বিদায় নেন, সম্মানের সাথে থাকুন, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সৈয়দ আহমেদ ভাইকে। এরপরে বক্তব্য নিয়ে আসছেন মোহাম্মদ আলমগীর হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদের সহসভাপতি। ওনাকে ওনার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদ কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানে আজকের অনুষ্ঠান আগামী রাজনীতি পূর্বতে বিচারের দাবিতে আজকের আলোচনা সভা সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ এবং আমার সাংবাদিক বন্ধুগণ, আমাদের গণতন্ত্র পরিষদের সকল নেতৃবৃন্দ উপস্থিত, সবাইকে আমার প্রাণঢালা শুভেচ্ছা। আমি প্রথমে স্মরণ করছি 71 সনের সকল শহীদদের এবং বীর মুক্তিযোদ্ধাদের। সাথে সাথে আমরা ভুলে যাচ্ছি না 24-এর গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন এবং যারা পঙ্গুত্ব বরণ করেছেন তাদেরকে স্মরণ করছি। আল্লাহর কাছে আমরা আশ্রয় চাই এবং সহযোগিতা চাই, আমরা যেন 24-এর গণঅভ্যুত্থানকে ভুলে না যাই অতীত এবং আগামী ভবিষ্যতে। আমি আজকে এই প্রোগ্রামে অল্প 2-4টা কথা বলবো। সেটা হলো, একটা পয়েন্ট আগামী রাজনীতি গতিপথে, দ্বিতীয় পয়েন্ট ফ্যাসিস্টদের বিচার, তৃতীয় পয়েন্ট ডেভিড হার্ট। আমি প্রথমে বলতে চাই, আগামী রাজনীতি সঠিক পথে পরিচালনা করতে হলে, দেশ সঠিকভাবে পরিচালিত হতে হলে প্রত্যেক দেশে, বিশেষ করে বাংলাদেশে নির্বাচিত সরকার প্রয়োজন। আমি বর্তমান সরকার প্রধান সহ সকল দায়িত্বশীল ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, কোন দেশ নির্বাচিত সরকার ব্যতীত দেশ ভালো সঠিকভাবে পরিচালিত হতে পারে না। আমরা বিএনপি এবং বিএনপির সহযোগী সংগঠন হিসেবে প্রধানদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন দেন। নির্বাচনে যদি আমরা বিজয় অর্জন করতে পারি, আমরা জনগণের 18 কোটি মানুষের রায় নিয়ে যদি নির্বাচনে বিজয় হয়ে দেশ গঠন করতে পারি, সরকার গঠন করতে পারি, তাহলে আমরা সরকারে বসবো। বাট আমাদের একটাই প্রশ্ন, আপনারা আগামী নির্বাচনে রূপরেখা কেন দিচ্ছেন না? আপনারা রূপরেখা প্রকাশ করুন, আপনারা রূপরেখা প্রকাশ করে নির্বাচন দিন। কেননা একটা ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, আমি একজন গার্মেন্টস ব্যবসায়ী। গতকালকে একজন উচ্চতর কর্মকর্তার সাথে যখন আমার মিটিং হয়, কথা হয়, ওনার এই যে হংকংয়ের একজন আয়ার জিজ্ঞেস করতেছে যে তোমাদের দেশের রাজনৈতিক অবস্থা কি। আগের ফ্যাসিস্ট সম্পর্কে জিজ্ঞেস করলো উনি কেমন ছিল। ওই বায়ানে একটাই প্রশ্ন ছিল যে উনি যদি ভালো হতো তাহলে দেশ থেকে বিতাড়িত হতো না। আর ওনার প্রশ্নটা ছিল নির্বাচিত সরকার ছাড়া তো দেশ ভালোভাবে চলে না। আমার দ্বিতীয় পয়েন্টের কথা হলো যে আগামী রাজনীতি কোন দিকে। আমাদের সকল নেতৃবৃন্দের উদ্দেশ্যে আমি বলছি, আপনারা আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক জিয়ার 31 দফাটা সঠিকভাবে পড়বেন, মনোযোগ দিয়ে 31 দফাটা পড়ুন
31 দফা বাস্তবায়নে মাঠে ময়দানে কাজ করুন। 31 দফা যদি পড়েন, আমাদের বিএনপি সহ সকল রাজনৈতিক দলকে বলছি আপনারা 31 দফা বাস্তবায়নে কাজ করুন। 31 দফাতে নেই কোনো বৈষম্য, নেই কোনো রাজনৈতিক কুষ্ঠকারী রাজনীতি, কোণঠাসা, সকল দল, সকল ধর্ম, সকল ব্যক্তি, সকল রাজনৈতিক ব্যক্তিবর্গ জনগণের স্বার্থে 31 দফা বাস্তবায়িত এবং 31 দফা প্রস্তাবিত করা হয়েছে। আমি আমার বিএনপি সহ জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদের সকল নেতৃবৃন্দকে বলবো আপনারা 31 দফা নিয়ে চর্চা করুন, মাঠে ময়দানে কাজ করুন। আর দ্বিতীয় পয়েন্টটা ছিল ডেভিড হার্ট। আমি স্পষ্টভাবে বলতে চাই, ডেভিড হার্ট হচ্ছে শয়তানের হাতটি বা শয়তানের হাত। এই ফ্যাসিস্ট বিরুদ্ধে এবং ফ্যাসিস্ট হাসিনা সম্পর্কে আমি একটা কথা বলতে চাই, আপনি যখন 17 বছর আমাদের বিএনপি সহ আপনার মতের বিরোধী রাজনৈতিক দলকে যখন নিষ্পেষিত করেছেন, জেলে ঢুকিয়েছেন, নির্যাতন করেছেন, আমাদের বিএনপি সহ অন্যান্য দলগুলো কোনো দল তো দেশ বিরোধী কোনো ষড়যন্ত্র করে নাই। আপনি ইন্ডিয়া বসে দেশ বিরোধী ষড়যন্ত্র করছেন এবং আপনার বাংলাদেশে কিছু ছেলেমেয়েরা রেখে গেছেন, আমি অত ভাষায় কথা বলতে চাই না, তারা দেশ বিরোধী আন্দোলন করে, দেশ বিরোধী ষড়যন্ত্র করে। এক গাজীপুরের একজন কুখ্যাত সন্ত্রাসী জাহাঙ্গীর বলে যে শহরে আমার ফ্যাসিস্টবাদীরা ঘুমাতে পারে না, সেই শহরে নাকি সাধারণ জনগণ ঘুমাতে পারবে না। এই শয়তানদেরকে ধরার জন্য ডেভিড হার্ট, তবে ডেভিড হার্ট যারা পরিচালনা করছেন, আমি তাদের প্রতি একটা রিকোয়েস্ট করব, 111 যেন ডেভিড হার্টের মধ্যে দিয়ে চলে না আসে, -2 ফর্মুলা যেন ডেভিড হার্ট দিয়ে চলে না আসে, এবং আমাদের 18 কোটি জনগণের সাধারণ নাগরিক যেন আমাদের বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠনের কোনো নেতাকর্মী যেন নেতাকর্মী যেন অ্যারেস্ট না হয়, গ্রেপ্তার না হয়, হয়রানির শিকার না হয়, এই আশা ব্যক্ত করে এবং হাসিনার ধিক্কার জানিয়ে আমি এত বেশি লজ্জিত হয়েছি এই হাসিনার এই একটা ভিডিও দেখে। সেটা হলো একটা শয়তান কত বড় শয়তান হলে এতগুলো মানুষকে হত্যা করেছে, দেশদ্রোহী কাজ করেছে, তারপরও মানে মুখ ফুলিয়ে কথা বলে এত বড় নির্লজ্জ একটা মহিলা হতে পারে, আর সে নাকি বাংলাদেশে জন্মগ্রহণ করেছে। আমি লজ্জিত হয়ে যে এই মহিলার কথা চিন্তা করে আমি ভদ্র ভাষায় কথা বলতে পারি না, সেজন্য আমি ওনাকে বকাবাদি করতেছি না এই বক্তৃতা মঞ্চে। আমি তাকে মনে মনে চরম ভাবে ঘৃণা করি। আমাদের বাংলাদেশের 18 কোটি মানুষ তাকে ঘৃণা করে, তাকে ঘৃণার চোখে দেখে এই ঘৃণা ব্যক্ত করে আমাদের বেগম জিয়ার সুস্বাস্থ্য কামনা করে, আমাদের তারেক জিয়ার ইনশাআল্লাহ বাংলাদেশে বীর বেশে ফিরে আসবে এই আশা ব্যক্ত করে আমাদের শহীদ প্রেসিডেন্ট বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান ওমর হোক, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আলমগীর ভাইকে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সংগ্রামী সভাপতি জনাব KM রফিকুল ইসলাম রিপন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, আমাদের সকলের প্রিয় মুক্তার আকন্দ, মঞ্চে উপস্থিত আছে গণমানুষের নেতা, 12 দলীয় জোটের শীর্ষ নেতা নায়েক মোহাম্মদ ফারুক রহমান, আমাদের সকলের প্রিয় সাবেক এমপি লিঙ্কন ভাই, ইঞ্জিনিয়ার হানিফ ভাই, কর্মজীবী দলের সাধারণ সম্পাদক, আমাদের সকলের প্রিয় আলতাফ হোসেন সর্দার, সম্রাট ভাই, আমাদের সকলের প্রিয় বোন। গত 17 বছরে একসঙ্গে আন্দোলন সংগ্রাম করেছি, রাজপথে বারবার কারাগারে গিয়েছেন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সংগ্রামী সদস্য আরিফা সুলতানা
রুমা আপা আমাদের সামনে উপস্থিত আছেন, মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সম্পাদক আমাদের সুরঞ্জন দা, সমবায় দলের সংগ্রামী সাধারণ সম্পাদক ডাক্তার নিজামুদ্দিন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, সকলকে সংগ্রামী শুভেচ্ছা। বন্ধুরা, আপনারা দিয়েছেন আগামী রাজনীতি কোন পথে, আওয়ামী ফ্যাসিবাদের যে বিচার, সেই বিচারের দাবিতে। আমরা এখানে যারা গত 17 বছরে বারবার কারাগারে গিয়েছি, নির্যাতিত হয়েছি, নিপীড়িত হয়েছি, এদেশের মানুষের আশা এবং আকাঙ্ক্ষা ছিল গত 17 বছরে যারা আমাদের উপরে নির্যাতন নিপীড়ন করেছে, যারা আমাদের পরিবার থেকে বিচ্ছিন্ন করেছে, ভোটের অধিকার থেকে বিচ্ছিন্ন করেছে, যারা গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে, তাদের বিচার বাংলার মাটিতে হবে। কিন্তু দুঃখ হলো, সত্য কথা, আমরা ভেবেছিলাম আর আমাদের রাজপথে কথা বলতে হবে না, গোল টেবিল করতে হবে না, আলোচনা সভা করতে হবে না, টক শো করতে হবে না, কিন্তু আমরা নতুন করে বাংলাদেশের একটি রাজনীতিতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। অন্তর্বর্তী সরকারে যারা আছেন তাদের ডাইনে এবং বামে আওয়ামী লীগ এবং ভারতের প্রেতাত্মারা ঘোরাঘুরি করছে। তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করার ষড়যন্ত্র করছেন। যদি তাই না হবে, বাংলাদেশের যে দাবি ছিল, বাংলাদেশের মানুষের যে দাবি ছিল, সেই দাবি পূরণ করতে পারেন নাই, ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার। যদি ব্যর্থ না হয়, তাহলে আজকে কেন তাদের বিচারের দাবিতে আমাদের এই গোল টেবিল করতে হবে? এদেশের প্রতিটি মানুষ জানে গত 17 বছরে আওয়ামী লীগের দোসররা আমাদের কিভাবে নির্যাতন করেছে। গত 17 বছরে আমাদের পরিবার পরিজন গ্রামের বাড়িতে থাকে, আমরা তাদের সাথে ঈদ করতে পারিনি। শুধু এই হায়না লেডি হিটলার শেখ হাসিনার পুলিশ বাহিনীর তাণ্ডবে বাড়িতে গিয়েছি, চোরের মতো পালিয়ে থেকেছি। কোন রকম রাতটা আবার রাত পোহালে বাড়ি থেকে বাধ্য হয়েছি পালিয়ে আসতে। আমাদের কাছে মনে হচ্ছিল আমরা বাংলাদেশে বড় চোর ডাকাত। গত 17 বছরে এই শেখ হাসিনা এবং শেখ হাসিনার দোসররা এবং পুলিশ আমাদের গ্রামের বাড়িতে যে তাণ্ডব লীলা চালিয়েছেন, আমাদের চৌধুরী আলমকে গুম করেছেন, আমাদের ইলিয়াস সালিমকে গুম করেছেন, হাজার হাজার নেতা কর্মীদের হত্যা করেছেন। সেই রক্তের দাগ এখনো শুকায় নাই, কবরের মাটি শুকায় নাই। আপনারা আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য ব্যর্থ হয়েছেন। এদেশের মানুষ কখনো ভাবেনি তাদের বিচারের দাবিতে আমাদের রাজপথে নামতে হবে, কিন্তু আজ আমাদের রাজপথে নামতে হচ্ছে। দুঃখ হলো, সত্য কথা, অন্তর্বর্তী সরকারের কিছু কিছু উপদেষ্টারা তারা বলার চেষ্টা করছেন। কোন ভাষায় তারা কথা বলেন? যখনই বিএনপি এবং গণমানুষের যে দাবি একটি ভোটের অধিকারের জন্য দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষুকের মতো ঘুরেছে, যখন সেই মানুষটি তার ভোট দিতে গিয়েছে, তখন ভোট কেন্দ্রে যায় দেখে মৃত্যু ব্যক্তি ভোট দিয়ে গেছে। সেই ভোটের অধিকারের কথা যখন বিএনপি বলার চেষ্টা করে, অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টাদের গায়ে আগুন লেগে যায়। কারণ তারা ভোটকে ভয় পায়, তারা নির্বাচনকে ভয় পায়, তারা জনগণকে ভয় পায়। কারণ তারাও শেখ হাসিনার দোসর। শেখ হাসিনা যেমন বাংলাদেশের জনগণ ভোট গণতন্ত্রকে ভয় পেত, এই উপদেষ্টারাও ভয় পাচ্ছে। আমরা তাদেরকে বলতে চাই, বিএনপি কোনো মানুষের রাজনীতি করে, কোনো মানুষের যে দাবি, সেই দাবির উপেক্ষা বাইরে বিএনপি কখনো না। বাংলাদেশে কোনো মানুষের এখন একটাই দাবি, সেটি হলো জাতীয় নির্বাচন। কিন্তু বন্ধুরা, আমরা এখানে যারা আছি তাদেরকে গভীরে চিন্তা করতে হবে। এই নির্বাচন নিয়ে যে নানানমুখী দেশি বিদেশি ষড়যন্ত্র হচ্ছে, এই ষড়যন্ত্র যদি আমরা রুখে না দিতে পারি, তাহলে গত 17 বছরে যেই রক্ত দিয়েছে, যেই জীবন দিয়েছি, পরিবার হারা হয়েছে, ঘর ছাড়া হয়েছে, ব্যবসা বাণিজ্য সব কিছু এই লুটেরা লুটপাট করে নিয়ে গেছে, আমাদেরকে পথে নামিয়ে দিয়েছে। ভবিষ্যতে কি হবে একটু গভীর করে আমাদের চিন্তা করতে হবে। যদি আমরা চিন্তা না করি, তাহলে আগামী যে প্রজন্ম, সেই প্রজন্ম কিভাবে চলবে সেটাও কিন্তু আমাদেরকে ভাবতে হবে। আজ এই শেখ হাসিনা পালিয়ে গেছেন, কিন্তু শেখ হাসিনা দোষরা কিন্তু পালায় নাই। তারা ঘাপটি মেরে আছে, বিভিন্ন জায়গা থেকে উঠি মারছে, বলছে ওনার আপা আসিবে। আওয়ামী লীগের
তাদের বড় আপা। এই আওয়ামী লীগের শত্রু আওয়ামী লীগ 1971 সালের পরে 15ই আগস্ট কে ঘটিয়েছিল, সব পরিবার সব হত্যা করেছিল এই আওয়ামী লীগের মুস্তাক। কাজে আওয়ামী লীগের শত্রু আওয়ামী লীগ, আর এখন আওয়ামী লীগের বড় শত্রু হলো বড় আপা। বড় আপা দিল্লিতে বসে গুপ্ত জায়গায় বসে লাদেনের মতো অডিও বার্তা দিচ্ছে। আমরা বড় আপাকে বলতে চাই, বাংলাদেশের মানুষ না, সারা পৃথিবীর মানুষ যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে লাদেনের মতো, তাদেরকে কোনো মানুষই পছন্দ করে না। আর আপনি তো বড় আপা, আপনাকে এদেশের মানুষ কিভাবে দাঁড়িয়েছে আপনার একটু ভাবা উচিত বলে আমরা মনে করি। আর যারা আপা আপা করেন তাদেরকে বলতে চাই, যেই আপা ভাই বোনদেরকে রেখে পালিয়ে যায়, সেই আপা কখনো যোগ্যতা থাকে না আপা বলার। আপনারা দেখেন নাই 32-এর ভুল দিয়ে কি করেছে? আজকে যারা আপা আপা করছেন বাংলাদেশের তাণ্ডব সৃষ্টি করার জন্য, বেনজির, জাহাঙ্গীর সহ অকামা মোজাম্মেল সহ বাংলাদেশের অগণিত আপা কিছু কুলাঙ্গার আছে। তারা গত 17 বছরে আমাদেরকে যেভাবে নির্যাতন করেছে, নতুন করে তারা মাথা ছাড়া দিয়ে উঠছে। আমরা দেখেছি এই হুমায়ুন আহমেদের দ্বিতীয় স্ত্রী শাওন, তিনিও কিন্তু এই ষড়যন্ত্রের সাথে জড়িত। কাজে এই ষড়যন্ত্র যদি আমরা রুখতে না পারি, তাহলে আগামী জাতীয় নির্বাচন নিয়ে সন্দিহান বলে এদেশের মানুষ মনে করে। এই জাহাঙ্গীর হলো বিশ্ব সন্ত্রাস, সেই সন্ত্রাস নতুন করে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছে। বেনজির, এই কুলাঙ্গারের দ্বারা বাংলাদেশে হাজারো মায়ের বুক খালি হয়েছে। আপনারা দেখেছেন তাদেরকে কিভাবে ক্রস ফায়ার দিয়েছে। আমাদের ছাত্র দল জয় খিলগাঁও, তাকেও কিভাবে নির্মম ভাবে তিনি মেরেছেন তার নেতৃত্বে। এই কুলাঙ্গারও আজকে বলার চেষ্টা করছে। আমরা তাদেরকে বলতে চাই, আপনাদেরকে দেশের মানুষ যেভাবে দাঁড়িয়েছে বাংলাদেশে, আর আপনারা আসতে পারবেন না, এটাই হলো বাস্তবতা। আর আপনার বড় আপা বড় খাইশ ছিল বাংলাদেশে যারা গণতন্ত্রের জন্য যুদ্ধ করবে, লড়াই করবে, তাদের বাড়ি থেকে কিভাবে বের করা যায়। আমরা দেখেছিলাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিভাবে বাড়ি থেকে বের করে দিয়েছিল, মরহুম ব্যারিস্টার মওদুদ আহমেদকে কিভাবে বাড়ি থেকে বের করে দিয়েছিল। আল্লাহ ছাড় দেন, কখনো ছেড়ে দেন না। তার লীলাখেলা ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন। তবে আমরা যারা গণতান্ত্রিক আন্দোলন করি, রাজনীতি করি, আমরা ভেবেছিলাম বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করবে, আওয়ামী লীগের যে বড় আপা সভানেত্রী তিনিও সম্মানের সাথে রাজনীতি করবে। কিন্তু এদেশে সুশীল সমাজ থেকে শুরু করে রাজনীতিবিদ, সাংবাদিক সকল মানুষের তিনি অপেক্ষা করেছিলেন দাম্ভিকতার সাথে, যার পতন তিনি দেখেছেন 5ই আগস্টে বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন। কিন্তু আমাদের নেত্রী পালায় নাই, আমাদের নেত্রী বীরের মতো বাংলাদেশে ছিল, এদেশের মানুষের বিপদের পাশে। একটি কথা বলে আমি আমার কথা শেষ করতে চাই। কি নির্মম, যে নির্মম কথা বলে শেষ করা যাবে না। এখানে আমরা যারা আছি আমরা সবাই অত্যাচারিত। সবচেয়ে বড় অত্যাচারিত দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যাচারিত মানে বাংলাদেশ অত্যাচারিত। বাংলাদেশের মানুষ মনে কষ্ট পেয়েছিল যেদিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার নিয়ে এই শেখ হাসিনা তার বাহন করার চেষ্টা করেছিল, এই মাজারকে সরানোর তার বাহানোর চেষ্টা করেছিল। ওই যে কবরের যে অগ্নিশিখা, সেই অগ্নিশিখা শেখ হাসিনার কবরে যায় পড়েছে। শেখ হাসিনা বুঝতে পারে নাই বাংলাদেশের হৃদয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম মুছে ফেলার জন্য হাজার হাজার কোটি টাকা ব্যয় করেছেন, কিন্তু মানুষের হৃদয় থেকে বুঝতে পারেনি শেখ হাসিনা জিয়াউর রহমানের কবর সরিয়ে দেবেন। কিন্তু দুঃখ হয়, শত হলেও তো তিনি বাংলাদেশের মেয়ে, তিনি মারা যাবেন, তার লাশটা বাংলাদেশে আসবে না, তার লাশটা কেউ দাফন করবে না। তিনি আক্ষেপের সাথে বলেছিলেন, এত বড় সংগঠন আমার বাবার লাশের পাশে কেউ গেল না, প্রতিবাদ করলো না, লক্ষ লক্ষ মানুষ মিষ্টি বদলন করলো, জানা যায় লোক হলো না। এখানেই তার আক্ষেপ। তাকে বুঝতে হবে এই আক্ষেপ আপনার বাবার কারণে এই বাংলাদেশের মানুষের হৃদয় হয়েছিল, কারণ বাংলাদেশের মানুষকে অবজ্ঞা করেছিলেন, বাংলাদেশের মানুষকে তুচ্ছ তাচ্ছিল্যতা করেছিলেন, যার কারণে
সেদিন আপনার বাবার এই করুণ পরিণত হয়েছিল। কিন্তু বড় বিষয় হলো আজকে শেখ হাসিনা তার মাটিতেও বাংলাদেশে হবে না। এটা তো বাংলাদেশের মানুষের আশা ছিল না। বাংলাদেশের মানুষের আশা ছিল যত স্বৈরাচার এবং স্বৈরতান্ত্রিক করুক না কেন শেখ হাসিনার বোধগম্য হবে, বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা যাবে, অনুতপ্ত হবে। কিন্তু অডিও বার্তা দেখলাম তিনি কি বললেন? প্রতিশোধ নেবেন। কার বিরুদ্ধে প্রতিশোধ নেবেন? বাংলাদেশের মানুষ যুদ্ধ করতে জানে, পাকিস্তানকে হটিয়ে ভারতের আগ্রাসন আপনার মাধ্যমে গত 17 বছর আমরা মেনে নিয়ে কারণ কথা বলতে পারিনি। আজকে ভারতের আগ্রাসনকে আমরা তাড়িয়েছি, আপনাকে তাড়িয়েছি, কিন্তু কষ্ট হয়, হৃদয় ব্যথা হয়। হাজার হলো তো শেখ হাসিনা বাংলাদেশের মেয়ে, তাই না? কিন্তু বাংলাদেশের মানুষ ভেবেছিল তিনি মারা যাবেন, অসুস্থ হবেন, বাংলাদেশে থাকবেন, তার কবর বাংলাদেশে হবে। কিন্তু দুঃখ হলো সত্য কথা, শেখ হাসিনার কবরও বাংলাদেশে হবে না। এটা যারা তাদেরকে বুঝতে হবে। শেখ হাসিনার কবর যখন বাংলাদেশে হবে না, আপনারা যখন রাজনৈতিক কারণে যাদেরকে ফাঁসি দিয়ে উল্লাস করেছিলেন কবর দিতে যাননি। বুঝতে হবে কবিতে আল্লাহ ছেড়ে দেন, ছাড় দেন নাই। কি দোষ ছিল দেলোয়ার সাইদির? কি দোষ ছিল মুজাহিদের? কি দোষ ছিল নিজামের? কি দোষ ছিল সালাউদ্দিন কাদের চৌধুরী? শেখ হাসিনা মনে পড়ে আপনার তাণ্ডব গুন্ডা বাহিনী সেদিন আমাদের নেতাদের জানাজা করতে দেননি। আমাদের নেতাদের ভাই এবং বোন, বাবা তাদের হাতে করা পরিয়ে কবরের পাশে কোন রকম দেখিয়ে চলে গিয়েছেন। মনে পড়ে না শেখ হাসিনা? দিল্লিতে বসে একটু ভাবুন, বাংলাদেশের মানুষের ক্ষমা চান। বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইলে হয়তো আপনাকে ক্ষমা করতে পারে, কারণ বাংলাদেশের মানুষ ইমোশনাল। আপনি তো আমাদের বোন, সেই বোনের কবর হবে না, সেই বোনের জানাজা হবে না, কারণ এই বোন হাজার হাজার মানুষের জানাজা দিতে দেয়নি। রাতের অন্ধকারে কোন রকম দোয়া করে তার কবরটা দেওয়া হয়েছে। সেই শেখ হাসিনা কি কষ্ট, কি লজ্জা! সেই বড় আপাকে নিয়ে যারা আওয়ামী লীগের দোষরা আছেন তারা খুশামতি করছেন। আপনাদের করুণ পরিণত এরকম হবে, কারণ আপনাদের কবরও বাংলাদেশে হবে না। কাজে যত তাড়াতাড়ি পারেন বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চান এবং বিচারের মুখোমুখি হন। বিচারের মুখোমুখি যদি হয়ে ক্ষমা চাইতে পারেন, তাহলে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে রাজনীতি পুনর্বাসন করতে পারে, তা না হলে করবে না। এটাই হলো বাস্তবতা। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে। আল্লাহ হাফেজ। এখন এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইউসুফ ভাই, আমাদের জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ ভাইকে বক্তব্য দেওয়ার অনুরোধ জানাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদ কর্তৃক আয়োজিত আজকের সভার সম্মানিত সভাপতি, আজকের মঞ্চের প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত সকলকে আমার সংগ্রামী অভিনন্দন এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় সহকর্মীবৃন্দ এবং আজকের উপস্থিতি, আমি শুধু একটি কথা বলতে চাই। আমাদের বিগত সরকারের প্রধানমন্ত্রী, উনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন কিনা এটাই আমাদের প্রশ্ন। সাংবিধানিকভাবে উনি প্রধানমন্ত্রী এদেশের নন, উনি ছিলেন জঙ্গি বাহিনীর প্রধান। আপনারা জানেন 21শে আগস্ট একটি গ্রেনেড হত্যা করে 24 জন আওয়ামী লীগের নেতা কর্মী মারা গিয়েছিল। সে সময়
মুক্তি হান্নান গোপালগঞ্জে যার বাড়ি, এই গোপালগঞ্জের বাড়ি মুক্তি হান্নানের সৃষ্টিকারী হচ্ছে যে শেখ হাসিনা। মুক্তাঙ্গনে 19 তারিখ ওনারা সমাবেশের অনুমতি নিয়ে 21 তারিখ বঙ্গবন্ধু এভিনিউতে সমাবেশ করার কারণটা এখনো পর্যন্ত জাতি জানে নাই। আপনারা জানেন 19 তারিখ পুলিশের কাছে অনুমতি নিয়ে মুক্তাঙ্গনে ওনারা 21 তারিখ বঙ্গবন্ধু এভিনিউতে সমাবেশ করার কারণে যে লোকের আওয়ামী লীগের প্রাণ নিছে, এটা হচ্ছে যে জঙ্গি সংগঠনের নেত্রী শেখ হাসিনার নির্দেশে। আজকে মুক্তি হান্নানকে অন্য একটি মামলায় তাকে মৃত্যুদণ্ড দিয়ে আমাদের কাছ থেকে নিয়ে চলে গেছে। যদি মুক্তি হান্নান থাকতো তাহলে তার কাছ থেকে সত্য ঘটনাটাই এখন বের করা সম্ভব হতো। ভোটারবিহীন মেয়র সাইদ উনি বলেছিলেন যে ওনার বাবা 21শে আগস্টের ঘটনা সম্পর্কে উনি জানতেন, শেখ হাসিনাকে এই বিষয়ে অবহিত করেছে। এটাও একটি প্রমাণ। তাই আমি বলবো আগামী রাজনীতির মধ্যে শেখ হাসিনা গ্রেনেড তৈরি করার কারিগর এবং জঙ্গি সংগঠনের মধ্য দিয়ে এদেশকে অস্থিরতা করার জন্য উনি বিভিন্নভাবে ভারতে বসে পায়তারা করছে। জঙ্গি সংগঠন তৈরি করার জন্য এই গ্রেনেড বিভিন্ন জায়গায় যে গ্রেনেড হামলা হয়েছে, সেই গ্রেনেড হামলার এবং গ্রেনেড তৈরির মূল কারিগর ছিল শেখ হাসিনা। আজকে আমাদের সজাগ থাকতে হবে। আজকে আমাদের বুঝতে হবে যে বাংলাদেশ কিভাবে আগামী দিনে আমরা 31 দফা তারেক রহমানের সংস্কার 31 দফা বাস্তবায়ন তৃণমূল পর্যায়ে নিয়ে যেতে পারি এবং জনগণকে আমরা যদি বুঝাতে পারি যে 31 দফা সংস্কার প্রস্তাব, এই প্রস্তাবের মধ্যে দেশ, কৃষক, সংসদ, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী কিভাবে দেশ পরিচালনা হবে সমস্ত কিছু 31 দফা সংস্কার প্রস্তাবের মধ্যে দিয়েছেন আমাদের তারেক রহমান এবং আমাদের বিএনপি থেকে। এই প্রস্তাব তৃণমূল পর্যায়ে আমরা যদি গণমানুষের কাছে, সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারি, তাহলে আগামী বাংলাদেশ একটি সুখী সমৃদ্ধি বাংলাদেশ হবে। এই আশাবাদ ব্যক্ত করে আজকের সকলকে ধন্যবাদ জানিয়ে, সকলকে আগামী বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে, গণতন্ত্র পরিষদের সামনের দিনে অগ্রগতি হোক এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ ইউসুফ ভাইকে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জেসমিন আক্তার মেঘলা। আপনাকে ওনার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদ কর্তৃক আয়োজিত আজকের আলোচনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আমার শ্রদ্ধেয় বড় ভাই, বোন, সাংবাদিক ভাই বোনেরা, সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে আগামী রাজনীতি কোন পথে এবং আওয়ামী ফ্যাসিবাদের বিচারের দাবিতে। আসলে গত 17 বছরে এই ফ্যাসিবাদ এমন কোন অত্যাচার, অন্যায় করেনি যার বিচার না হলে বাংলাদেশের জনগণ বিশ্বের কাছে মুখ দেখাতে পারবে না। এই খুনি হাসিনা শুধু যে বিএনপি, জামাত ইসলাম এদের উপরে অত্যাচার করেছে তা নয়, এদের হাত থেকে একজন ভিক্ষুক পর্যন্ত রেহাই পায়নি।
এরা শুধুমাত্র বাংলাদেশকে লুটে পুটে খেতে এসেছে। এর বাবা যেমন ৭১ কখনো শেখ মুজিবুর রহমান চাননি যে বাংলাদেশ স্বাধীন হোক, তিনি চেয়েছেন শুধুমাত্র ক্ষমতা। তেমনই তার মেয়ে খুনি হাসিনাও চেয়েছেন শুধুমাত্র ক্ষমতা। তিনি বারবার বলেছেন যে আমি শুধু চাই ক্ষমতা, পাওয়ার ছাড়া সে কিছুই বোঝেনি। ক্ষমতার মসনদে বসে থেকে বাংলাদেশের জনগণের উপর নিপীড়ন নির্যাতন চালিয়ে গুম খুন হত্যার রাজনীতি সে কায়েম করেছিল। এই হাসিনার বিচার বাংলাদেশের জনগণ খুব বেশি করে যাচ্ছে। সে ভারতে গিয়ে বসে বসে বাংলাদেশের জনগণের উপর এখনো পর্যন্ত তার ফ্যাসিবাদের রাজনীতি চালিয়ে যাচ্ছে। শুধু সে গেছে বাংলাদেশ থেকে, কিন্তু তার জন্ম দেয়া ততগুলো ফ্যাসিবাদী প্রেতাত্মারা এখনো বাংলাদেশে বসে আছে মসনদে বিভিন্ন। আমার মনে হয় যে বাংলাদেশে যারা বর্তমানে ক্ষমতায় আছেন তারা এই বিষয়গুলো তাদের দেখা উচিত, যে যেখানে যেখানে সচিবালয়গুলোতে হাত দেওয়া উচিত, প্রশাসনে হাত দেওয়া উচিত। যারা ফ্যাসিবাদের আমলে প্রশাসনে ঢাকার ভিতরে তারা নিয়োগ পেয়ে ঢাকার মধ্যে তারা আছে, তাদেরকে নিয়োগ বদলি করে ঢাকার বাইরে রেফার করা উচিত। এবং যারা দেশের জনগণের পক্ষে থাকবে, ন্যায়ের পক্ষে থাকবে, তাদেরকে নতুন করে নিয়োগ দেওয়া উচিত। তাহলে ফ্যাসিবাদের প্রেতাত্মারা বাংলাদেশের উপর থেকে, বাংলাদেশের উপরে মানুষের জনগণের উপর যে ফ্যাসিবাদ চালাচ্ছে এখনো পর্যন্ত সেটা বন্ধ হতে বাধ্য। সর্বোপরি বাংলাদেশ জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী গণতন্ত্র দল আগামীতে ক্ষমতায় আসবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। বক্তব্য নিয়ে আসছেন আমাদের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব আজাদ ভাই, আবুল কালাম আজাদ ভাই। ওনাকে ওনার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদের ফ্যাসিবাদের বিচার, আগামী রাজনীতি কোন পথে শীর্ষক আলোচনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত মঞ্চে উপবিষ্ট বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আমার সামনে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি দুই একটা বিষয়ে কথা বলবো। তার মধ্যে স্বৈরাচারের বিচার চান বর্তমান সরকারের এই তত্ত্বাবধায়ক ইন্টারিম গভর্নমেন্টের বিভিন্ন উপদেষ্টারা বলতেছেন ওনারা ফ্যাসিবাদকে উৎখাত করতে চান, কিন্তু ওনাদের বক্তব্য এবং কাজে আমরা যথেষ্ট গরমিল দেখতে পাই। ওনাদের বক্তব্য ওনারা ফ্যাসিবাদের বিচার করবে, খুনিদের বিচার করবে, কিন্তু আমরা বাস্তবে দেখতে পাচ্ছি ফ্যাসিবাদ এবং খুনি হাসিনার দোষরদের প্রতিষ্ঠিত করছেন বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন সচিবালয়ের বিভিন্ন জায়গায়। তেমনি ভাবে আমি একটি উদাহরণ দিচ্ছি। আমরা ঘরে অনেক উপদেষ্টার কথা বিভিন্ন ভাবে বলি, কিন্তু আমি স্পেসিফিক একজন দুজনকে উল্লেখ করতে চাই। আমাদের ইন্টারিম গভর্নমেন্টের বিদ্যুৎ বিষয়ক উপদেষ্টা জনাব ফাউজুল করিম সাহেব, তিনি ফ্যাসিবাদের একজন অন্যতম সহযোগীকে প্রতিষ্ঠিত করেছেন, সেটার প্রমাণ বাংলাদেশের মানুষের কাছে স্পষ্ট। সেই ফ্যাসিবাদের দূষণ ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শহীদ সারোয়ার, তিনি কি করেছিলেন? 2015 সালের 31শে জানুয়ারি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বাড়ির বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করেছিলেন। বেগম জিয়ার বাড়ি থেকে উচ্ছেদের প্রথম ধাপ এই ব্রিগেডিয়ার সারোয়ার বিদ্যুৎ বিচ্ছিন্ন করে শুরু করেছিলেন। তাকে বর্তমানে রেগুলেটরি কমিশনের
ওসির দায়িত্ব দেওয়া হয়েছে চুক্তিভিত্তিক 2 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছেন। প্রতি মাসে আমার আপনার টাকা 1.5 লক্ষ টাকা তাকে মাসোহারা দেওয়া হচ্ছে। এই দেশের জনগণ এই সমস্ত নিয়োগ এবং এই সমস্ত চুক্তির তীব্র নিন্দা জানাচ্ছে। প্রিয় উপস্থিতি, আরেকটা বিষয়, ফেসিবাদের মূল অস্ত্র কি ছিল? ফেসিবাদের মূল অস্ত্র ছিল পুলিশ। পুলিশ বাহিনী লেলিয়ে দিয়ে আমাদেরকে বিভিন্ন ভাবে হয়রানি করেছে, হত্যা করেছে, গুম করেছে। পুলিশের পাশাপাশি অন্যান্য আরো ল এনফোর্স এজেন্সি কাজ করেছে। আর সেই ফেসিবাদের পুলিশের চরিত্রের কি পরিবর্তন হয়েছে? উল্লেখযোগ্য কিছু ফেসিবাদী পুলিশ অজ্ঞাত স্থানে পলাতক থেকে তাদের গোপন মিশন কার্যক্রম চালু করে রেখেছে। এখনো পর্যন্ত ফেসিবাদের সেই পুলিশের দোষর একজন এসপি, একজন বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দকে স্যার সম্বোধন করার জন্য শাসায়। এই বাংলাদেশ আমরা চাই নাই, আমরা এই বাংলাদেশের জন্য যুদ্ধ করি নাই। আমরা 24-এর গণঅভ্যুত্থানে 2 সহস্রাধিক নিরীহ ছাত্র জনতা জীবন দেয় নাই। আমি হুঁশিয়ার করে বলতে চাই, প্রশাসনের ভিতরে থেকে আমার টাকায় এই জনগণের ট্যাক্সের টাকায় বেতন নিয়ে জনগণকে আপনি স্যার বলতে বাধ্য করবেন না। জনগণকে প্রাপ্য সম্মান দিন। রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন হয়েছে, এই দেশের গণমানুষের আকাঙ্ক্ষা উপলব্ধি করুন। আরেকটি কথা, আমি আমার বক্তব্য শেষ করছি। আমি আমার সহকর্মী ভাইদের দৃষ্টি আকর্ষণ করব। আল্লাহ পাক আল কোরআনের সূরা আল আরাফের 56 নম্বর আয়াতে বলেছেন, শান্তি শৃঙ্খলা স্থাপিত হওয়ার পর দুনিয়াতে বিপর্যয় সৃষ্টি করো না। আল্লাহকে ভয়ভীতি ও আশা ভরসা নিয়ে ভাবতে থাকো। আল্লাহর দয়া তো তাদের নিকটে আছে যারা সৎ কাজ করে। বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক ডাক্তার শফিকুল ইসলাম ভাই। ডাক্তার শফিকুল ইসলাম ভাই। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদ কর্তৃক আয়োজিত আজকে আলোচনা সভায় আমাদের সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের জাতীয় নেতৃবৃন্দ এবং আমার সহকর্মী এবং সহযোদ্ধা ভাইয়েরা, আসসালামু আলাইকুম। সবাইকে আমার সংগ্রামী সালাম। বন্ধুরা আমার, আসলে বক্তব্য দেওয়ার মতো কোনো কিছুই নাই। আমার পূর্ববর্তী যে বক্তাগুলি ছিল তারা সবাই বলে গেছে। এখানে আমাদের প্রধান যে প্রথম এজেন্ডাটা ছিল, আগামী রাজনীতি কোন পথে, পরিষ্কার, এটা দিবালুদের মতো পরিষ্কার। আগামী রাজনীতি এখনো প্রতিটা জায়গায়, প্রতিটা মন্ত্রণালয়ে, প্রতিটা প্রশাসনের এখনো সেই আওয়ামী ফ্যাসিস্টের যে প্রতাপতারা রয়েছে, তারা এখনো সেই জায়গাটাই বসে আছে। দ্বিতীয় কথা হচ্ছে যে যারা সচিবালয়ে উপদেষ্টা হয়ে আছে, এখনো 2-1 দল আছেন যারা বিভিন্ন রাজনৈতিক ছত্র ছায়া হয়ে এখন সেই উপদেষ্টা মন্ডলী হয়ে আছে। আজকে তারা এখন সরকারের দলে আছে, উপদেষ্টাতে আছে না নতুন করে কোনো দল গঠন করছে, সেটা হচ্ছে আমাদের প্রথম জানার বিষয়। সেই জন্য আমি বলতে চাই, আগামী যে রাজনীতি কোন পথে আছে সেটা স্পষ্ট ভাবে এখানেই প্রমাণ করে দিচ্ছে। বন্ধুরা আমার, যে আগামী ফ্যাসিস্টের বিচার দাবি আমাদের, আপনারা জানেন সারা বাংলাদেশে এখনো 2000-এর উপরে আমাদের ছাত্র জনতা নিহত হয়েছে। প্রায় 30
এখনো নেতা কর্মী আমাদের বিভিন্ন হসপিটালে ভর্তি হয়ে আছে, এখনো তাদের চিকিৎসার কোনো সুব্যবস্থা করা হয়নি। বন্ধুরা আমার, আমাদের এক দাবি, আমাদের সেই যে সমস্ত ভাইরা শহীদ হয়েছে সেই সমস্ত শহীদ ভাইদের দ্রুততম সময়ের মধ্যে অবশ্যই বিচার করতে হবে এবং যে সমস্ত ভাইয়েরা আহত হয়ে এখনো হসপিটালের বিছানায় কাতরাচ্ছেন তাদেরকে অতি দ্রুত সময়ের মধ্যে তাদেরকে সুস্থতা দান করতে হবে। যাদেরকে বাংলাদেশে চিকিৎসা হচ্ছে না তাদেরকে অতি দ্রুত সময়ের মধ্যে তাদেরকে বিদেশে নিয়ে তাদের চিকিৎসা নিশ্চিত করতে হবে। আর কিছু বলি না, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। সমবায় দলের সাধারণ সম্পাদক ডক্টর নিজামকে তার বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি। তারপরে নেপাল পার্টির মুখপাত্র শরীফ, তারপরে কর্মজীবী দলের সংগ্রামী সাধারণ সম্পাদক। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভায় সম্মানিত সভাপতি সহযোদ্ধা মুক্তার আগম, মঞ্চে ভূমিষ্ঠ বিশেষ অতিথি লাল মোহাম্মদ ফারুক রহমান, কায়সার লিঙ্কন ভাই সহ রিপন ভাই সহ আমার জেল পার্টনার মামলা যার সাথে একসাথে মামলায় আসামি হয়েছে আমাদের আলিফাতুদ্দারা রুমা সহ জাতীয় নেতৃবৃন্দ, মঞ্চের সামনে উপবিষ্ট জাতীয়তাবাদী আদর্শের শরীকগণ, সাংবাদিক এবং মিডিয়া ব্যক্তিত্বগণ, আপনাদের সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আসলে আজকের যে আলোচ্য বিষয় বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি কোন দিকে, বেশিরভাগের বেশি আওয়ামী লীগের বিচার। আসলে আমি একটা বিষয়ের সাথে বিচারটা চাইতে হবে কেন, আমরা যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে দীর্ঘ 17 বছরের নিপীড়নে নিষ্পেষিত হয়ে আন্দোলন করেছি, সেই আন্দোলনের শেষে এসে ফলস্বরূপ 24শে জুলাই এবং আগস্টে যে বিপ্লবের ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশে এখানে তো বিচার চাওয়া লাগবে না। যে আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট বিদায় হয়েছে তাদেরকে যেভাবে এই দেশের সাধারণ জনতা বাগিয়ে দিয়েছেন সেই স্পিডের মাধ্যমে দেশে ফ্যাসিজমের বিচার হবে, এটাই স্বাভাবিক। আজকে সংস্কার সহ জাতীয় গুরুত্বপূর্ণ যেসব ইস্যুতে বর্তমান অন্তর্বর্তী সরকার সবাই গ্রহণ করতেছেন, আমি ওনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, এই দেশে ফ্যাসিস্টদেরকে রেখে কোনো সংস্কার সম্ভব না। এই দেশের প্রত্যেকটা পরতে ফ্যাসিজমের দোষররা বসে আছে এবং ওদেরকে যদি না সরানো যায়, ওদেরকে যদি গ্রেফতার না করা হয়, তাহলে আমাদের রাজনীতি কোন দিকে যাবে সেটা সবাই বুঝে। এই দেশের সুন্দর রাজনীতি যদি গণতন্ত্রের দিকে নিতে হয়, সাম্য এবং মৈত্রীর দিকে এগিয়ে নিতে হয়, বাংলাদেশি জাতীয়তাবাদকে যদি জাগ্রত করতে হয়, তাহলে অবশ্যই ফ্যাসিবাদের দোষরদেরকে যারা কাপটি মেরে বসে আছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনতে হবে। বিভিন্ন সময় আমরা এখনো ভিডিও ফুটেজে দেখতেছি রেলের ট্রেনের ডিজি ফরিদ আহমেদ সহ যারা বিভিন্ন রকম ঔদ্ধত্যপূর্ণ কথা বলে প্রশাসন সহ পুলিশের বিভিন্ন জায়গায় বসে আছে, তাদেরকে দ্রুত ধরে তাদেরকে জেলে ভোলাতে হবে। তারপরে গিয়ে আপনার ডেভিল হান্ট বলেন, যাই বলেন, ডেভিল দিয়ে তো ডেভিল হান্ট করা যাবে না। ডেভিলে বসে আছে আপনাদের যে হান্টিং এর দায়িত্ব তাদেরকে দিচ্ছে। দয়া করে জনগণের ভাষা বুঝুন, আন্দোলনের ভাষা বুঝুন, জনগণের চোখের ভাষা বুঝে আপনারা আমাদের দাবি বাস্তবায়ন করবেন সে আশাবাদ ব্যক্ত করে আপনাদের আন্দোলন সংগ্রামে আমরা থাকবো, অধিক ছিলাম, আমাদের আন্দোলন সংগ্রাম এখনো চলমান, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল জিন্দাবাদ। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন শরীফুল ইসলাম, বাংলাদেশ লেবার পার্টি দলীয় মুখপাত্র। ওনাকে ওনার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।
বাংলাদেশ জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদ কর্তৃক আয়োজিত আওয়ামী ফ্যাসিবাদের বিচারের দাবিতে আজকে এই আলোচনা সভা। আজকে এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ লেবার পার্টির সংগ্রামী চেয়ারম্যান লায়ন মোহাম্মদ ফারুক রহমান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলছেন, ওরা চাইবে মুখের ফুৎকার দিয়ে ইমানের নূরকে নিভিয়ে দিতে, কিন্তু আল্লাহ তাআলা বলেন আমি আমার নূরকে প্রজ্বলিত করবই। আজকে গণতন্ত্র এই শব্দটিকে ব্যবহার করে দীর্ঘ 17 বছর গণতন্ত্রের নামে অগণতান্ত্রিক কার্যক্রম চালিয়েছে, রাজনীতির নামে অপর রাজনীতি করেছে। দীর্ঘ 17 বছরে বাংলাদেশকে একটি কারাগারে পরিণত করেছিল। বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় 2024 সালের 5 আগস্টে যখন স্বৈরাচারী শেখ হাসিনা সরকার দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে, সেই জুলাই 18 তারিখ থেকে রাস্তার মনে মনে বিভিন্ন ভাবে এই আওয়ামী দোসররা লাঠি হাতে নিয়ে বসে থাকতো, যাতে মহল্লা থেকে কোনো হাসিনা বিরোধী কোনো কর্মী, কোনো সংগঠনের লোক বের হতে না পারে। আমরা দেখেছি বিল্ডিং এর উপরে, আমরা সেই কাজলা পাম্পে যখন ছিলাম, বিল্ডিং এর উপরে তারা গ্রেড মারতো, তারা ইট ছুঁড়ে মারতো। যখন খবর এলো হাসিনা পালাইছে, লক্ষ লক্ষ মানুষ রাস্তায় বেরিয়ে পড়লেন। আমার মনে আছে সেই জুবায়ের ওমর খান শনি রাকাতে যখন স্বৈরাচারী শেখ হাসিনা পালানোর মাত্র 20 মিনিট আগে গুলিবিদ্ধ হয়, গুলি লাগার সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে, এবং তখনও তার জ্ঞান ছিল, কিন্তু মানুষ রাস্তায় বেরিয়ে এসেছে, হাসপাতালে নেওয়ার মতো সময় ছিল না। তাকে আমরা পরবর্তী হাসপাতালে নেওয়ার আগে সে বলে গেছেন যে গণতন্ত্রের জন্য, যে সত্য প্রতিষ্ঠার জন্য আমি জীবন দিয়েছি, পরবর্তীতে আমার এই রক্তের জন্য বন্দনা হয়। আজকে দীর্ঘ 17 বছরে স্বৈরাচারী শেখ হাসিনা যে অত্যাচার চালিয়েছে, এর বিচার বাংলাদেশই হবে। রাষ্ট্রের যে জায়গায় লুকিয়ে আছে এদেরকে চিহ্নিত করতে হবে। আজকে যদি বিচারের আওতায় না আনা হয়, পরবর্তীতে এই ফেসিবাদ আবার চেপে বসবে। বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের মৌলিক চাহিদা, অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান নিশ্চিত বিধান করবে এবং সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে। সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আলতাফ হোসেন সরকার, বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দল সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কমিটি। বাংলাদেশ জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, আমাদের সহযোদ্ধা মোক্তার হোসেন আকন্দ, উপস্থিত আজকের অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে বক্তব্য দিয়ে গেছেন আমাদের রিপন, তারপরে আর কোনো বক্তব্য থাকে না। এটা জাতির সেরা বক্তব্য হয়েছে। আমি আজকে এখানে যারা উপস্থিত হয়েছে, প্রধান অতিথি বিশেষ অতিথি থাকলে হয়তো ভালো হতো। তারপর আমাদের ঢাকা মহানগরের নেত্রী
আরিফা সুলতানা রুমা আমাদের মাঝে উপস্থিত আছেন, শাহজাহান মিয়া সম্রাট ভাই, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সংগ্রামী সভাপতি কে রবিউল ইসলাম দীপন, জিয়া সমাজ কল্যাণ পরিষদের সংগ্রামী সভাপতি জনাব খোকন ভাই সহ যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমরা বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমরা যারা রাজপথে ছিলাম, এখনো আছি, কিন্তু এখন আর রাজনীতি করতে ভালো লাগছে না। কারণ এখন আমরা যে রাজনীতি মুখগুলা দেখছি, আমি একটু অন্য প্রসঙ্গে যাই, এই লোকগুলা কোথায় ছিল বিগত 16 বছরে? আজকে বিএনপির ভিতরে আওয়ামী লীগের তো বিচার হবেই, এটার বিকল্প নাই। আওয়ামী লীগ বাংলাদেশে আর আসতে পারবে না, এটা নিশ্চিত হয়ে গেছে। কিন্তু বিএনপির ভিতরে এই আওয়ামী লীগের মতো প্রেতাত্মা যারা ছিল তাদের বিচার করতে হবে। এরা আওয়ামী লীগের সাথে ষড়যন্ত্র করছে, আওয়ামী লীগের সাথে ব্যবসা বাণিজ্য করছে, আওয়ামী লীগের সাথে মিলে প্রতিহিংসার শিকার হয়ে আমাদের বিএনপি নেতা কর্মীদেরকে গ্রেফতার করিয়েছে। এই সব বাংলাদের বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে না, এটা হবে রাজনীতি। আমি বিভিন্ন জায়গায় আমি এই সংগঠনটা করি জাতীয়তাবাদী কর্মজীবী দল 2006 সালের শেষের দিকে, আমাদের যখন বিএনপির দুঃসময়, এই বিএনপি যখন বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠন যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, 11টি অঙ্গ সংগঠন আছে, এরা কিন্তু রাজপথে নামতে পারে নাই। বিএনপির কোনো ব্যানার ছিল না। এই আওয়ামী হায়না এমন ভাবে পুলিশ দিয়ে যেভাবে দেশটাকে গ্রাস করে রেখেছিল, সেই সময় এই বিএনপি একটি আলোচনা সভা দিবে, বিএনপি একটা প্রতিবাদ জানাবে, সেই পরিবেশে ছিল না। আজকে আমরা এই সংগঠনগুলো, এই প্রেস ক্লাব ভিত্তিক আমাদের জাতীয় নেতা, বিএনপির কেন্দ্রীয় নেতাদের এনে জাতির উদ্দেশ্যে তখন বক্তব্য রেখেছে, আমরা সেই ব্যবস্থা করেছি। আজকে আমাদের অবস্থা আমরা রাস্তাঘাটে দেখি, সেই নব্য বিএনপি যারা এখন বিএনপি মানে এত তেলতেলা হয়ে গেছে, এত চাঁদাবাজি, এত ধান্দাবাজি, আজকে তাদের যে অবস্থান আর আমাদের অবস্থান অনেক ডিফারেন্ট। আমি এই প্রোগ্রামে আমি এটা প্রতিবাদ জানাই যে আগে বিএনপির সংস্কার করতে হবে। বিএনপির ভিতরে যারা ঘাপটি মেরে ছিল, তারেক রহমানের কোমর ভেঙে দিয়েছিল, একজন লোককে রাস্তাঘাটে দেখা যায় নাই। আজকে বালুর ট্রাক দিয়ে খালেদা জিয়াকে তার গুলশান বাড়িতে অবরুদ্ধ করার আগে রেখে দিয়েছিল, তখন কোথায় ছিল এইসব বিএনপি? এইসব বিএনপির আমি একদিন চেয়ারম্যানকে বলবো, তাদের বিচার করতে হবে। কেন তারা কোথায় ঘুমিয়েছিল? কেন তারা রাজপথে নামে নাই? আজকে দেশের পরিবেশ একটি ভালো পরিবেশে আসার অনুকূলে তারা আবার উজ্জীবিত হয়ে আমাদেরকে যারা ত্যাগী, আমরা অসুস্থ হয়ে গেছি। আমি নিজেও জেল কেটেছি, রিপোর্টেরও অনেকগুলো মামলা আছে, এখানে অনেক নেতারা জেল কেটেছি। কিন্তু যারা জেল খাটে নাই তাদেরকে রাজনীতির সামনে আনা, এটাই আমি প্রতিবাদ জানাবো। একটি চেয়ারম্যান সব জানেন। আজকে বিএনপির নেতারা যারা এই রুহুল কবির রিজভী, আমি ডিবি অফিসে আমাকে রিমান্ডে নিয়েছি, রাত্র 2:30টার সময় রিজভী সাহেবকে ধরে নিয়ে আসে পার্টি অফিস থেকে। আমি পাউটান করতে গেছি, তখন দেখি আমাদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহপ্রচার সম্পাদক বেলাল আহমেদ। আমি পাউটান করে 3টার সময় দেখি আমার পায়ের কাছে একদম বাথরুমের মুখে উনি বসে আছেন। হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল যে কে আমার পায়ের কাছে। ডিবি অফিসের বাথরুমগুলা এতটাই নোংরা ছিল, আমি কি বলবো, মানে আমার ভাষা আসে না। তারপর দেখি বেলাল ভাই মাথা নিচু করে আটু চাপটি ধরে সে ওইখানে বসে আছে। কি এক হায়নার অবস্থা! এই ডিবি অফিস, এই ডিবি হারুন, এই ডিবি আরেকটা মুখ মিষ্টি মিষ্টি একটা হাসি দিত, নাম জানো কি? হ্যাঁ, এই জানোয়ারগুলা, হ্যাঁ এই জানোয়ারগুলা ডিবি অফিসে বসে
সারা বাংলাদেশের বিএনপি নেতা কর্মীদের যেভাবে নির্যাতন করছে, আমরা এখন এই সরকারের কাছে কি দাবি জানাবো? সরকার মনে করছে যে তারা আসনে বসে গেছে, তারা যেটা করবে সেটাই। আজকে এই প্রোগ্রামে এই টিভি অফিসে সারা বাংলাদেশে যেসব পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী যারা অপকর্ম করছে, তাদের এই বাংলাদেশের মাটিতে বিচার হবে, বিচার করতে হবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এখানে যারা সবাই এখনো বসে আছেন সকলকে আমি আমার সংগঠনের পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্মজীবী দলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সবাই কাজা ইয়ে দিচ্ছে, আমরা একটু সংক্ষেপ করার চেষ্টা করবো। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন জিয়া রহমান সংস্করণ পরিষদের সভাপতি জনাব গিয়াসুদ্দিন ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য আহ্বান। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদ কর্তৃক আয়োজিত আগামী